নেপোলিয়ন হিলের একটা বিখ্যাত উক্তি আছে, হোয়াট এভার দ্য মাইন্ড ক্যান কনসিভ অ্যান্ড বিলিভ ইট ক্যান অ্যাচিভ। অর্থাৎ মানুষের মন যা কল্পনা করতে পারে আর বিশ্বাস করতে পারে তা সে অর্জনও করতে পারে। কথাটা শুনতে খুবই শক্তিশালী, কিন্তু এই বইটা তো লেখা হয়েছিল প্রায় ১ শতাব্দী আগে। এখনকার এই যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের যুগ, মানে এই দ্রুত পরিবর্তনশীল পৃথিবীতে প্রশ্নটা হচ্ছে, এই ধারণাগুলো কি এখনও ততটাই প্রাসঙ্গিক, নাকি এগুলো এখন শুধুই সুন্দর কিছু মোটিভেশনাল কথা? এটাই কিন্তু আজকের আলোচনার সবচেয়ে বড় চ্যালেঞ্জ। আজ আমরা নেপোলিয়ন হিলের ক্লাসিক বই থিঙ্ক অ্যান্ড গ্রো রিচের গভীরে ডুব দেব ঠিকই, কিন্তু শুধু সারসংক্ষেপ করার জন্য নয়। আমরা বোঝার চেষ্টা করব এই বইয়ের মূল দর্শনটা আজকের প্রেক্ষাপটে কতটা কার্যকরী। আর শুরুতেই একটা বিষয় পরিষ্কার করা দরকার। বইয়ের নামে রিচ বা ধনী শব্দটা থাকলেও এটা কিন্তু শুধু টাকা পয়সা কামানোর বই নয়। এটা আসলে একটা মানসিকতার ব্লুপ্রিন্ট। হিলের মূল বক্তব্য হল, আমাদের ভাগ্য বাইরের পরিস্থিতির ওপর ততটা নির্ভর করে না যতটা আমাদের ভেতরের চিন্তা আর বিশ্বাসের ওপর করে। তাহলে চলুন এই মানসিকতার ব্লুপ্রিন্টটাকেই একটু ব্যবচ্ছেদ করা যাক। বইটির একেবারে গোড়ার কথা হলো, সবকিছু শুরু একটা চিন্তা বা আইডিয়া থেকে। কিন্তু এখানে আমার প্রথম প্রশ্ন, প্রতিদিন তো আমাদের মাথায় হাজার হাজার চিন্তা আসে, তাহলে কোন চিন্তাটা ভাগ্য বদলে দেওয়ার ক্ষমতা রাখে? মানে সব চিন্তা তো আর গুগল বা অ্যাপল হয়ে যায় না। হিল এখানেই সাধারণ চিন্তা আর জ্বলন্ত আকাঙ্ক্ষা বা বার্নিং ডিজায়ার এর মধ্যে একটা স্পষ্ট দাগ টেনে দিয়েছেন। একটা সাধারণ চিন্তা হলো, আমার যদি অনেক টাকা থাকতো ভালো হতো। আর জ্বলন্ত আকাঙ্ক্ষা হলো, আমি এই নির্দিষ্ট পরিমাণ অর্থ এই সময়ের মধ্যে অর্জন করবই এবং এর জন্য আমি আমার সবটুকু দিতে প্রস্তুত। এই আকাঙ্ক্ষাটা অনেকটা কি বলে অবসেশনের মতো, যা আপনার ঘুম কেড়ে নেবে। আচ্ছা, এই আকাঙ্ক্ষাকে বাস্তবে রূপ দেওয়ার জন্য হিল একটা ৬ দফা পরিকল্পনার কথা বলেছেন, তাই না? সত্যি বলতে প্রথমবার পড়ার সময় এটাকে আমার অনেকটা জাদুর মন্ত্রের মতো মনে হয়েছিল। শুধু কাগজে লিখে ভাবলেই কি টাকা চলে আসবে? এটা কি আজকের দিনে একটু বেশি সরলীকরণ নয়? আপনার সংশয়টা একদম ঠিক জায়গায়। বাইরে থেকে দেখলে এটাকে সরলীকরণ মনে হতেই পারে, কিন্তু হিল এখানে জাদুর কথা বলছেন না, তিনি বলছেন মনোবিজ্ঞানের কথা। এই ৬টি ধাপ আসলে আমাদের অবচেতন মনকে প্রোগ্রাম করার একটা কৌশল। ধাপগুলো হল: ১. ঠিক কত টাকা চান তা নির্দিষ্ট করা। ২. কোন তারিখের মধ্যে চান তা ঠিক করা। ৩. কোনো বিনিময়ে কি দেবেন, মানে শ্রম বা আইডিয়া, তা স্পষ্ট করা। তারপর একটি নক্কর পরিকল্পনা তৈরি করা, সবকিছু লিখে ফেলা এবং প্রতিদিন ২ বার এটা পড়া। ও আচ্ছা, আমি ধনী হতে চাই, এই অস্পষ্ট ভাবনাকে এটা একটা কংক্রিট মিশনে পরিণত করে। যেমন আমি আগামী ৩ বছরের মধ্যে আমার অনলাইন ব্যবসার মাধ্যমে ৫০ লক্ষ টাকা আয় করব। এই বাক্যটা মস্তিষ্কের জন্য অনেক বেশি কার্যকরী। ঠিক তাই, এটা আপনার মস্তিষ্ককে একটা জিপিএস কোঅর্ডিনেট দেওয়ার মতো। যখন লক্ষ্যটা স্পষ্ট হয়, তখন আপনার মস্তিষ্ক সেই লক্ষ্যে পৌঁছানোর জন্য প্রয়োজনীয় সুযোগ, মানুষ এবং তথ্য খুঁজে বের করতে শুরু করে। আর এরপরই আসে দ্বিতীয় ধাপ, বিশ্বাস বা ফেথ। আপনার আকাঙ্ক্ষা তখনই শক্তি পাবে যখন তার সাথে অটল বিশ্বাস যুক্ত হবে। যদি মনে সন্দেহ থাকে, তাহলে তো ইঞ্জিনটা শুরুতেই বন্ধ হয়ে যাবে। কিন্তু বিশ্বাস তো আর সুইচ অন অফ করার মতো জিনিস নয়। এটা তৈরি হয় কিভাবে? এখানেই কি অটো সাজেশন বা আত্মনির্দেশের ভূমিকা? আমার কাছে এই ধারণাটা সবসময় একটু অদ্ভুত লেগেছে। আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে বারবার বলা, আমি সফল হব, এটা কি সত্যি কাজ করে? দেখুন, অটোসাজেশন মানে শুধু তোতা পাখির মতো কথা বলা নয়। এর পেছনের বিজ্ঞানটা হল নিউরোপ্লাস্টিসিটি। আমরা যা বারবার ভাবি বা বলি, আমাদের মস্তিষ্ক সেই অনুযায়ী নতুন নিউরাল পাথওয়ে তৈরি করে। যখন আপনি দৃঢ় আবেগ দিয়ে নিজেকে বলেন, আমি আমার লক্ষ্য অর্জন করছি, তখন আপনি আসলে আপনার অবচেতন মনকে নতুন করে প্রোগ্রামিং করছেন। ভয় এবং সন্দেহের পুরনো প্রোগ্রামিং মুছে দিয়ে আপনি বিশ্বাসের নতুন সফটওয়্যার ইনস্টল করছেন। চিন্তা, আকাঙ্ক্ষা, বিশ্বাস এবং আত্মনির্দেশ, এই ৪টি মিলে সাফল্যের মানসিক ভিত্তিটা তৈরি করে। আচ্ছা, তাহলে মানসিক প্রস্তুতি শেষ, কিন্তু এখানেই তো বেশিরভাগ মানুষ আটকে যায়, তাই না?
মাথায় দারুণ সব আইডিয়া আসে, কিন্তু সেগুলো খাতাপত্রেই থেকে যায়। হিল এই আইডিয়াগুলোকেও বাস্তবে আনার জন্য আমাদের ভেতরের কোন টুলটা ব্যবহার করতে বলেছেন? তিনি বলেছেন আমাদের সবচেয়ে শক্তিশালী টুলটার কথা কল্পনা বা ইম্যাজিনেশন। হিল 2 ধরনের কল্পনার কথা বলেছেন। একটা হলো সিনথেটিক ইম্যাজিনেশন, যেখানে আমরা পুরনো আইডিয়া বা কনসেপ্টগুলোকে নতুনভাবে সাজিয়ে কিছু তৈরি করি। যেমন উবার কিন্তু নতুন কিছু আবিষ্কার করেনি, ঠিক। তারা গাড়ি আর অ্যাপের পুরনো ধারণাকে একসাথে জুড়ে দিয়েছে। আর দ্বিতীয়টা হলো ক্রিয়েটিভ ইম্যাজিনেশন, যেটা সম্পূর্ণ নতুন কিছু তৈরি করে। হ্যাঁ, এটা হলো সেই পর্যায়ে যেখানে আমাদের মন শূন্য থেকে যুগান্তকারী ধারণা তৈরি করে। হিল মনে করেন এই সৃজনশীল কল্পনা আমাদের অবচেতন মন এবং মহাবিশ্বের অসীম জ্ঞানের মধ্যে একটা সেতু তৈরি করে। কিন্তু কল্পনা যতই শক্তিশালী হোক, পরিকল্পনা ছাড়া তা দিকচিহ্নহীন জাহাজের মতো। হিলের একটা অসাধারণ উক্তি আছে, নো প্ল্যান ইজ পারফেক্ট, বাট আ প্ল্যান মাস্ট এক্সিস্ট। মানে পরিকল্পনা ব্যর্থ হতে পারে, কিন্তু পরিকল্পনা থাকতেই হবে। একদম। আর পরিকল্পনাকে শক্তিশালী করার জন্য তিনি মাস্টারমাইন্ড বা সম্মিলিত মস্তিষ্কের ধারণার কথা বলেছেন। এটা শুনতে আজকের যুগের স্টার্টআপ কালচারের মতো লাগছে। যেমন একটা কোম্পানির অ্যাডভাইজারি বোর্ড বা ওয়াই কম্বিনেটরের মতো ইনকিউবেটর প্রোগ্রাম, যেখানে একদল বুদ্ধিমান মানুষ একসাথে একটা লক্ষ্য নিয়ে কাজ করে। আপনি একদম সঠিক জায়গায় ধরেছেন। মাস্টারমাইন্ড মানে শুধু কয়েকজন বন্ধু মিলে আড্ডা দেওয়া নয়। এর মূল ভিত্তি হল যখন দুটি মস্তিষ্ক একসাথে কাজ করে, তখন তৃতীয় একটি অদৃশ্য ও শক্তিশালী মস্তিষ্কের জন্ম হয়। আজকে সিলিকন ভ্যালির দিকে তাকালে এর বাস্তব রূপ দেখা যায়। যখন সঠিক মানুষগুলো একসাথে বসে, তখন এক আর একে 11 হয়ে যায়। এই পরিকল্পনা বাস্তবায়নের জন্য আরেকটি জরুরি বিষয় হল বিশেষ জ্ঞান বা স্পেশালাইজড নলেজ। হিল বলছেন সফল হওয়ার জন্য আপনাকে সবকিছু জানতে হবে না। এ বিষয়টা আমার খুব ভালো লেগেছে। অবশ্যই, এটা একটা বিরাট মানসিক বোঝা হালকা করে দেয়। যেমন ধরুন, স্টিভ জবস নিজে কোডিং বা হার্ডওয়্যার ইঞ্জিনিয়ারিংয়ের কিছুই জানতেন না, কিন্তু তিনি জানতেন পৃথিবীর সেরা ডিজাইনার, ইঞ্জিনিয়ার এবং মার্কেটারদের কিভাবে খুঁজে বের করতে হয় এবং তাদের একসাথে কাজ করাতে হয়। রাইট। এটাই বিশেষ জ্ঞান, সবকিছু নিজে না জেনেও রিসোর্স ব্যবহার করার ক্ষমতা। আপনার কি জানা দরকার এবং সেই জ্ঞান কোথায় পাওয়া যাবে, এটা জানাই আসল দক্ষতা। তাহলে মানসিক ভিত্তি তৈরি, পরিকল্পনা তৈরি, জ্ঞানও জোগাড় হলো। এবার তো অ্যাকশনের পালা। এখানেই তো বেশিরভাগ আইডিয়া মারা যায়। হিল বলছেন সফল আর ব্যর্থ মানুষের মধ্যে একটা বড় পার্থক্য হল সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা। হ্যাঁ, এবং এটা খুবই সূক্ষ্ম একটা বিষয়। সফল ব্যক্তিরা সাধারণত খুব দ্রুত সিদ্ধান্ত নেয়, কারণ তাদের লক্ষ্যের ব্যাপারে তারা 100% নিশ্চিত। আর সিদ্ধান্ত নেওয়ার পর তারা খুব ধীরে তা পরিবর্তন করে। অন্যদিকে ব্যর্থ ব্যক্তিরা সিদ্ধান্ত নিতেই অনেক সময় নেয়, সবার মতামত চায় এবং খুব সহজেই অন্যের কথায় প্রভাবিত হয়ে সিদ্ধান্ত বদলে ফেলে। এই দ্বিধা বা ইনডিসিশনকেই হিল ব্যর্থতার অন্যতম প্রধান কারণ বলেছেন। সিদ্ধান্ত তো নেওয়া হলো, কিন্তু পথে তো বাধা আসবেই। এখানেই তো সবচেয়ে কঠিন পরীক্ষাটা হয়, অধ্যবসায় বা পারসিস্টেন্স। হিলের একটা কথা আছে, ব্যর্থতা অধ্যবসায়ের সামনে টিকতে পারে না। এটা শুনতে ভালো লাগে, কিন্তু বারবার ব্যর্থ হওয়ার পর লেগে থাকাটা তো প্রায় অসম্ভব মনে হয়। অসম্ভব মনে হয়, কিন্তু এখানেই আসল খেলাটা হয়। অধ্যবসায় মানে কিন্তু একঘুয়েভাবে একই ভুল বারবার করা নয়। এর মানে হল লক্ষ্যটাকে স্থির রেখে পরিকল্পনাকে পরিবর্তন করার মতো নমনীয়তা থাকা। টমাস এডিসন লাইট বাল্ব আবিষ্কারের আগে হাজারবার ব্যর্থ হয়েছিলেন। তিনি কিন্তু প্রতিবার হাল ছাড়েননি, শুধু তার পদ্ধতিটা বদলেছেন। অধ্যবসায় হল সেই হাতুড়ি যা দিয়ে ক্রমাগত আঘাত করতে থাকলে একসময় পাথর ভাঙবেই। আচ্ছা, এতক্ষণ আমরা সাফল্যের প্রায়োগিক দিকগুলো নিয়ে কথা বললাম। এবার বইটার সেই অংশে আসি যা অনেকের কাছে একটু রহস্যময় বা আধ্যাত্মিক মনে হতে পারে। যেমন অবচেতন মন, ষষ্ঠ ইন্দ্রিয়। এই ধারণাগুলোকে আজকের বিজ্ঞানমনস্ক মানুষ কিভাবে গ্রহণ করবে? চমৎকার প্রশ্ন। চলুন এই রহস্যের পর্দাটা একটু সরানো যাক। প্রথমে আসি অবচেতন মন বা দ্য সাবকনশিয়াস মাইন্ডের কথায়। হিল একে বলেছেন একটা উর্বর জমির মতো। আপনি সেখানে ইতিবাচক চিন্তার বীজ বুনলে ইতিবাচক ফল পাবেন, আর নেতিবাচক চিন্তার বীজ বুনলে তেমনই ফল পাবেন।
আজকের মনোবিজ্ঞান একেই বলে আমাদের ভেতরের প্রোগ্রামিং। আমাদের বিশ্বাস, অভ্যাস, ভয় সবই এই অবচেতন মনে জমা থাকে এবং আমাদের আচরণকে নিয়ন্ত্রণ করে। আর মস্তিষ্ককে যে তিনি একটা ব্রডকাস্টিং এবং রিসিভিং স্টেশন বলেছেন, সেটার ব্যাখ্যা কি? এটা তো একটু বেশি কল্পনাপ্রবণ শোনায়। আপাত দৃষ্টিতে তাই, কিন্তু এর একটা আধুনিক স্নায়বিজ্ঞানিক ব্যাখ্যা আছে, যাকে বলে রেটিকিউলার অ্যাক্টিভেটিং সিস্টেম বা আরএএস। আমাদের মস্তিষ্ক প্রতি সেকেন্ডে লক্ষ লক্ষ তথ্য গ্রহণ করে, কিন্তু আমরা শুধু সেগুলোর দিকেই মনোযোগ দিই যেগুলো আমাদের কাছে গুরুত্বপূর্ণ। আচ্ছা। আপনি যখন একটা লাল গাড়ি কিনবেন বলে ঠিক করেন, তখন হঠাৎ করেই রাস্তায় শুধু লাল গাড়ি চোখে পড়তে থাকে। গাড়িগুলো কিন্তু আগেও ছিল, কিন্তু আপনার মস্তিষ্ক এখন সেগুলোকে ফিল্টার করে আপনাকে দেখাচ্ছে। হিলের ব্রডকাস্টিং স্টেশন অনেকটা এই রেসের মতোই কাজ করে। আপনি যা চাইছেন, আপনার মস্তিষ্ক সে সম্পর্কিত সুযোগগুলোকে আপনার সামনে তুলে ধরে। বাহ, এই ব্যাখ্যাটা বিষয়টাকে অনেক বেশি বাস্তবসম্মত করে তুলল। বইয়ের আরেকটি বিতর্কিত ধারণা হল দ্য মিস্ট্রি অফ সেক্স ট্রান্সমিউটেশন বা যৌন শক্তিকে রূপান্তর। এই পরিভাষাটা আজকের দিনে বেশ সেকেলে এবং কিছুটা অস্বস্তিকর বটে। একদমই তাই। পরিভাষাটা সেকেলে, কিন্তু এর পেছনে ধারণাটা ভীষণ শক্তিশালী। হেল আসলে বলতে চেয়েছেন, মানুষের সবচেয়ে তীব্র আবেগ বা চালিকা শক্তিগুলোর একটিকে যদি লক্ষ্য অর্জনের দিকে প্রবাহিত করা যায়, তবে তা অবিশ্বাস্য সৃজনশীলতা ও কর্মশক্তির জন্ম দেয়। তিনি একে সেক্স ট্রান্সমিউটেশন বলেছেন, কিন্তু আমরা একে বলতে পারি আবেগের রূপান্তর বা প্যাশনকে কাজে লাগানো। বহু সফল শিল্পী, ক্রীড়াবিদ বা উদ্যোক্তার মধ্যে আমরা এই তীব্র প্যাশন দেখতে পাই, যা তাদের সাধারণের থেকে আলাদা করে তোলে। আর এই সবকিছু সমন্বয়ে কি তৈরি হয়? সেই ষষ্ঠ ইন্দ্রিয়। এটা কি কোনো অলৌকিক ক্ষমতা? একেবারেই না। হিল নিজেও একে অলৌকিক বলেননি। ষষ্ঠ ইন্দ্রিয় হল গভীর অভিজ্ঞতা এবং জ্ঞানের ফলে তৈরি হওয়া এক ধরনের অন্তর্জ্ঞান বা এক্সপার্ট ইনটিউশন। যেমন একজন অভিজ্ঞ দাবাড়ু চাল দেওয়ার আগেই বুঝতে পারেন খেলার গতি কোন দিকে যাচ্ছে, বা একজন সফল ব্যবসায়ী শুধুমাত্র ডেটা বিশ্লেষণ না করে তার গাট ফিলিংয়ের ওপরও ভরসা করেন। নোবেলজয়ী মনোবিজ্ঞানী ড্যানিয়েল কাহনেম্যানের থিঙ্কিং ফাস্ট অ্যান্ড স্লো বইয়ের ভাষায় এটা হলো আমাদের দ্রুত এবং স্বজ্ঞাত সিস্টেম 1 চিন্তাভাবনা, যা হাজার হাজার ঘণ্টার অভিজ্ঞতার মাধ্যমে তৈরি হয়। তাহলে পুরো যাত্রার শেষ ধাপে আসা যাক। মানসিক প্রস্তুতি, পরিকল্পনা, কাজ, অধ্যবসায় সবই আছে। কিন্তু একটা জিনিস সব কিছু ধ্বংস করে দিতে পারে, আর সেটা হলো ভয়। হিলেকে বলেছেন 6টি ভূত। হ্যাঁ, এবং এই ভূতগুলো আমাদের সবার মধ্যেই কম বেশি আছে। এগুলো হলো দারিদ্র্যের ভয়, সমালোচনার ভয়, মানে লোকে কি বলবে, অসুস্থতার ভয়, ভালোবাসা হারানোর ভয়, বার্ধক্যের ভয় এবং মৃত্যুর ভয়। হিল বলছেন, এই ভয়গুলো আমাদের অবচেতন মনে বাসা বেঁধে আমাদের সম্ভাবনাকে গলা টিপে ধরে। আর এই ভয়গুলোকে জয় করার উপায় কি? মজার ব্যাপার হলো, উপায়টা বইয়ের শুরুতেই বলা আছে। ভয়কে জয় করার অস্ত্রগুলো হল সেই একই জিনিস: একটি জ্বলন্ত আকাঙ্ক্ষা, অটল বিশ্বাস, সুনির্দিষ্ট পরিকল্পনা এবং অবিচল অধ্যবসায়। যখন আপনার লক্ষ্যটা ভয়ের চেয়ে বড় হয়ে যায়, তখন ভয় আর আপনাকে আটকাতে পারে না। পুরো বইটা আসলে একটা বৃত্তের মতো, যা শুরু হয়েছিল চিন্তা দিয়ে এবং শেষ হচ্ছে ভয়কে জয় করার মানসিক শক্তি দিয়ে। তাহলে পুরো আলোচনার সারমর্ম করলে যা দাঁড়ায়, থিঙ্ক অ্যান্ড গ্রো রিচ আসলে কোনো জাদুর ফর্মুলা নয়। এটি মনকে নিয়ন্ত্রণ করে নিজের বাস্তবতা তৈরি করার একটি অপারেটিং সিস্টেম, যার মাথায় একটি শক্তিশালী ও নির্দিষ্ট লক্ষ্য থাকে এবং যিনি কোনো বাধাতে পরিকল্পনা বদলাতে রাজি কিন্তু লক্ষ্য নয়, তিনিই সফল হন। একদম। আমার মতে বইটির সবচেয়ে বড় শিক্ষা হল, আমাদের চারপাশের জগৎ হয়তো আমাদের নিয়ন্ত্রণে নেই, কিন্তু আমাদের ভেতরের জগৎ, আমাদের চিন্তা, বিশ্বাস এবং প্রতিক্রিয়া সম্পূর্ণ আমাদের নিয়ন্ত্রণে। আর যে নিজের মনকে নিয়ন্ত্রণ করতে পারে, সে বাইরের পরিস্থিতিকেও প্রভাবিত করার ক্ষমতা রাখে। সাফল্য কোনো দুর্ঘটনা নয়, এটি একটি সুচিন্তিত মানসিক প্রক্রিয়ার ফল। আলোচনাটা দারুণ জমে উঠেছে। শেষ করার আগে শ্রোতাদের জন্য একটা প্রশ্ন রেখে যেতে চাই। আমরা আলোচনা করলাম কিভাবে এই 1 শতাব্দী পুরনো নীতিগুলোকে আজকের যুগেও প্রাসঙ্গিক করে তোলা যায়। কিন্তু এমন কি কোনো নীতি এই বইতে আছে যা আজকের এই হ্যাসেল কালচার বা ইঁদুর দৌড়ের পৃথিবীতে বরং বিপজ্জনক হতে পারে?
মানে থিঙ্ক অ্যান্ড গ্রো রিচের কি কোনো অন্ধকার দিকও থাকতে পারে যা নেপোলিয়ন হিল হয়তো কল্পনা করেননি?